শাফিন যেভাবে এটা কোনো পাবলিক, এটা কোনো কথা হলো? আজকে একটা চমৎকার ট্যুর হইতে যাচ্ছে। ট্যুর হচ্ছে খুলনা থেকে আমরা যাচ্ছি ঢাকাতে। দুইটা বাইকে যাচ্ছি, কি কি বাইক এটা একটু পরে নিজেরাই বুঝতে পারবেন। জার্নিটা হতে যাচ্ছে ডিফারেন্ট লেভেলের একটা থ্রিলিং জার্নি। কারণ হচ্ছে আমি যে বাইকটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পালসার N160, আর এর সঙ্গে যে বাইকটা থাকছে সেটা হচ্ছে আমাদের মুসা ভাইয়ের সুজুকি ব্যান্ডিট। 150cc সেগমেন্টের সব থেকে পাওয়ারফুল বাইক বলা যায় এই ব্যান্ডিটকে। এখন আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ব্যান্ডিটের সাথে পালসার N160 তাল মিলিয়ে ঠিকমতো চলতে পারবে কিনা। চলেন তাহলে রাইডটা শুরু করি, আর রাইড করতে করতে ডিফারেন্ট রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। চলেন তাহলে রওনা দিই। আচ্ছা, জার্নি শুরু করার আগে একটা জিনিস দেখাই। আমি ট্রিপ টু 0 করে নিয়েছিলাম, 9.6 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। এই যে এখন টোটাল ট্রিপে কত কিলোমিটার জার্নি হয়। আমরা এখান থেকে ঢাকা ঢুকে যাব উত্তরা, কাজ সেরে আবার খুলনা ব্যাক করব। দেখা যাক। আসলে আমার জন্য চ্যালেঞ্জ, কারণ সুজুকি ব্যান্ডিটের মূল ফ্যাক্টটা হচ্ছে ওইটাতে কখন 100 উঠে যাবে বোঝাই যায় না। মানে 100 স্পিড ওইটাতে আসলে স্পিড মনে হয় না, বাট এটার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, যে কারণে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। সুজুকি ব্যান্ডিটের ক্ষেত্রে ভাই 100-120 কোনো ব্যাপারই না। লাস্ট গত মাসে যখন ঢাকা থেকে আমি আর মুসা ভাই আসছিলাম, পদ্মা ব্রিজের আগে আসার সময় আমি শুরু করি রাইড, এবং এক্সপ্রেসওয়েতে অ্যাভারেজ আমি 130-এ রাইড করছি পিলিয়ন নিয়ে। একেবারে বুঝতেই পারি নাই যে এরকম হাই স্পিডে আসছি। বাট N160-এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারে একটু ডিফারেন্ট হবে। বাট ফর শিওর দিস ইজ এ পাওয়ারফুল মেশিন। খুব একটা প্যারা হবে বলে মনে হচ্ছে না, তারপরেও একটু টেনশনে আছি। কারণ হচ্ছে মুসা ভাই যখন একটু স্পিডে রাস্তা ফাঁকা পাইলে ক্রুজিং করবে, সেক্ষেত্রে আমি এটার সাথে তাল মিলাইতে পারবো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। বাট ওভারঅলি রাইডার ডেফিনেটলি এ বিগ ফ্যাক্ট। ও, ফুলগুলো তো সুন্দর লাগতেছে। আসলে সকালবেলা না উঠলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না, কারণ সকালবেলায় প্রকৃতির একটা ডিফারেন্ট রূপ পাওয়া যায়। মানে সকালবেলা যেমন ধরুন, আপনি যদি মাঝরাত্রে শহরে রাইডে বেরোন, আপনার কাছে মনে হবে পুরো শহরটাই আপনি আপনার মতো করে চিন্তা করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যখন সকালে বেরোবেন, মনে হবে প্রকৃতি আপনার জন্য ওয়েট করছে সব কিছু ফ্রেশভাবে নিয়ে, এরকম একটা ফ্যাক্টর কি। আমি ভাবছিলাম আজকে সুন্দর একটা আবহাওয়া পাবো, রাইড করবো, আপনারা চমৎকার আকাশ দেখবেন, শরতের আকাশ। ভাবছিলাম কি রাইড করব, সুন্দর আকাশ দেখাইতে পারবো, শরতের আকাশ। বাট বৃষ্টিতে ও, আরেকটু বেশি বেশি আসলে ক্যামেরাটা অফ করে দিতে হবে, আর একটু সামনে গিয়ে কোথাও আরেকটু আর 20-25 কিলো যাই, তারপরে কোথাও গিয়ে একটু চা সিগারেট খাইতে হবে। এরকম মেঘ বৃষ্টি হলে একটা সুবিধা হয় কি, গরমের কষ্টটা হয় না। বাট জার্নিতে বৃষ্টি হলে ডেফিনেটলি লেট হবে, কারণ আমাদের আবার রাত্রে ব্যাক করতে হবে। অলরেডি 8টা বাজে। 11টার ভেতরে যদি আমরা উত্তরা না পৌঁছাই, সেক্ষেত্রে আমাদের এই ট্রাকটা চেসিস ঠিক নাই, এরকমভাবে চলতেছে। দেখতে শুনতে ভালো, বাট ওর চেসিস ঠিক নাই। সম্ভবত লোকাল মিস্ত্রি দিয়ে চেসিস বানাইছে। মানে অনেক সময় হয় না শহরগুলোতে চেসিস তৈরি করে, ওরাই এই চেসিসটা করে দিছে হয়তো, যে কারণে ওই অবস্থা। আরে LS2 হেলমেট নিয়ে একটা প্যারায় আছি, স্মোকি ভাইজার তো, যে কারণে একটু লাইট কম থাকলে মনে হচ্ছে কনফিডেন্সটা কমে যাচ্ছে। আমি মনে হয় দেখতে পাচ্ছি না, যদিও আমি দেখতে পাচ্ছি, বাট মনে হচ্ছে যে 100% ক্ল্যারিটিটা নাই। পিটপিট করে বৃষ্টি হচ্ছে, পিটপিট, যে কারণে ক্যামেরাটা অন রাখছি। বাট একটু বেশি বৃষ্টি নামলে কিন্তু ক্যামেরা অন রাখা যাবে না। পালসার N160-র আসলেই এটা আমি আগেও অনেক রাইড করছি, বাট আজকে এটার একটা ডিফারেন্ট টেস্ট হয়ে যাচ্ছে। টেস্টটা হচ্ছে এত লং রাইডও একদিনে করে নাই, বা আমারও N160 নিয়ে এত লং রাইডের এক্সপিরিয়েন্স নাই। আজকে দেখা যাবে ওর ইঞ্জিন কেমন পারফর্ম করে। মুসা ভাই পেছনে, আর যেভাবে রাইড করতেছি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এখনো পর্যন্ত ব্যান্ডিটের সাথে তাল মিলাইতে পারতেছে। পেছনে ব্যান্ডিট আছে, ব্যান্ডিট একেবারে লেজে আছে। গুড, আমি পারতেছি। N160 থ্যাংক ইউ, তুমি এখনো পর্যন্ত সাকসেস। আর একটানা তো অনেকক্ষণই রাইড করলাম। কত কিলো একটু দেখি, 57 কিলো, মানে একটানা প্রায় 50 কিলো রাইড করে ফেললাম। 70 কিলোতে গিয়ে বোধহয় বিরতি দেওয়া লাগবে। আমরা এখনো নাস্তা করি নাই, আমরা নাস্তা করব। ইটস 8:09, মানে 8:09 বাজে। দেখা যাক। অ্যান্ড ডেফিনেটলি আই এম এনজয়িং দ্য রাইড, বিকজ দিস ইজ পালসার N160। বাংলাদেশে আমার অন্যতম প্রিয় একটা বাইক হচ্ছে এটা। বাট এই বাইকের যে জিনিসটা আমার কাছে সব থেকে কম ভালো লাগে, সেটা হচ্ছে এই বাইকটার ম্যানুভার ক্যাপাসিটি। মানে এই ম্যানুভার ক্যাপাসিটিটা এই বাইকটার কম, বাট অন্য সব দিক দিয়ে এই বাইকটা আমাকে অ্যামেজ করে দেয়। Oh my, this time I'ma keep
আমরা হচ্ছে এখন এক্সপ্রেসওয়েতে উঠবো। এখানে চা খাইলাম, ক্যামেরা সেট করলাম এইখানে আরেকটা, যেন আপনাদেরকে একটু বেটার ভিউ দেখাইতে পারি। হোয়াটএভার, এক্সপ্রেসওয়েতে উঠবো মানে যে অনেক টানবো তা না, কারণ স্পিড গানের একটা ফ্যাক্ট আছে, আর কেসকামারির একটা ভয় তো আছেই। কেসকামারি ডেফিনেটলি খাইতে চাচ্ছি না। বায়ে চলে গেল ফরিদপুর, সোজা গিয়ে আবার বায়ে গিয়ে ওইদিকে চলে গেল বরিশাল। আর আমরা এখন আছি আমাদের সেই বিখ্যাত এক্সপ্রেসওয়ে। এটা অবশ্য মাও এক্সপ্রেসওয়ে না, এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে। পদ্মা পার হয়ে হচ্ছে মাও এক্সপ্রেসওয়ে। ও ফুলগুলো সুন্দর লাগতেছে, হলুদ লাল, এক্সেলেন্ট। মুসাভাই পেছনে, মুসাভাইয়ের ইনফ্যাক্ট কেন উনি পেছনে থাকে এটার একটা একটু আগে জানলাম, জিজ্ঞেস করছিলাম যে, আমি বলছিলাম যে আপনি সামনে চালান, উনি বলছেন না, ভালো কোনো রাইডার পাইলে আমি সবসময় তার পেছনে চালাই, আমার ভালো লাগে। সো দ্যাটস কুল, দ্যাটস কুল। আচ্ছা, 132 কিলোমিটার চলে আসছি, দেখেন 132 কিলোমিটার। আচ্ছা, ভিডিওর প্রথমে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এটা নিয়ে একটু চ্যালেঞ্জ হতে পারে, আমারও মনে হচ্ছিল, কারণ ব্যান্ডিট আসলে যেভাবে চালানো যায়, যে লেভেলের স্পিডিং করা যায় সব কিছু মিলায়, মানে সেটা নিয়ে একটু ডাউট হচ্ছিল মুসাফার সাথে পারবো কিনা। যদিও মুসাফার ম্যাক্সিমাম সময় পেছনেই ছিল, মাঝে মাঝে সামনেও ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে একেবারেই প্রবলেম হয় নাই। বাট একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এইখানে যদি একটা উইন্ডশিল্ড থাকতো সেক্ষেত্রে মনে হয়েছে যে আরেকটু কনফিডেন্স বেটার পাওয়া যায়। রাইড করার সময় বাইকার যত বেশি বাতাস ফিল করবে তত কনফিডেন্স ল্যাক করবে। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, উইন্ডের সাথে কনফিডেন্সের একটা ডেফিনেটলি রিলেশনশিপ আছে। যত বেশি বাতাস লাগে তত বেশি মনে হয় আমি অনেক স্পিডে যাচ্ছি, মানে কনফিডেন্সটা একটু ল্যাক করে। এইখানেও দাঁড়ায় গেল কেন? এইখানে কি শাফিন যেভাবে এই কোনো কথা বললে এরকম আওয়াজ হয়ে যাচ্ছিল। এবার পাইছি মনে হচ্ছে, পেয়েছি, এবার পেয়েছি ওয়েলকাম এক্সপ্রেস। গুড, ওর পিছে পিছে যাই, কারণ ও নিশ্চয়ই স্লো করবে, ও স্লো করলে আমিও স্লো। এটা হচ্ছে এক্সপ্রেসওয়েতে ঝামেলা মুক্ত ভাবে স্পিডিং করার টেকনিক। আপনি এরকম একটা বাসের পেছনে থাকবেন, ও স্লো করবে, আপনি স্লো করে দিবেন, বুঝবেন যে সামনে মামারা স্পিড গান নিয়ে বসে আছে। ও ব্যান্ডিট টান দিয়ে দেখায় দিল, তোর লিমিটেশনটা দেখায় দিল ব্যান্ডিট। দেখ 115-16-তে আমি, ব্যান্ডিট কত ইজিলি ক্রস করে গেল, কত ইজিলি। এই যে দেখেন এখানে দাঁড়ায় গেছে, বুঝলাম না এটা কোনো কথা হইলো ভাই? এটা তো হয় ছবি তুলতেছে, হয় এটা কাণ্ড জ্ঞানহীন। এই যে দেখেন বাস দাঁড়াইছে আবার, আমি শিওর যে এই বাস নষ্ট হয় নাই, আমার ধারণা এই বাস নষ্ট হয় নাই। এই যে দেখেন ডিসকভার, আরে বাবা, 100 সিসির একটা বাইক, দেখেন ও আমাকে কত ইজিলি ওভারটেক করে গেল। সো যারা এরকম হাতি ঘোড়া টাইপের বাইকার আছেন, ডাইনোসর টাইপের বাইকার আছেন, বা বাইক ডক্টর আছেন, ভাই এত সিসি না হইলে হবে না, এত পাওয়ার না হইলে হবে না, হয় নাকি হাইওয়েতে এটা সেটা। ভাই আপনি ভালো চালাইতে পারলে যে কোনো বাইক নিয়ে সারা বাংলাদেশ আপনি ঘুরতে পারবেন, কোনো বিষয় না। আমি বা দিয়ে যেতে পারবো, কারণ হচ্ছে এটা ট্রাকগুলো হুটহাট করে ড্যান বাম চাপে না, কিন্তু বাস হলে এটা করে। ট্র্যাক বলে এটা আমি যাইতে পারলাম, বাস হলে কিন্তু আমি যাইতাম না বা দিয়ে। আমরা ঢাকাতে ঢুকে গেলাম, অবশ্য 5 মিনিট 10 মিনিট হয়ে গেল ঢাকাতে ঢুকে পড়ছি। এই সামনেই হচ্ছে কাঁটাবন, কাঁটাবন পার হয়ে আমরা সোজা মহাখালী হয়ে উত্তরা চলে যাব। ঢাকা সিটিতে ইনফ্যাক্ট আমি বাইক খুব কম চালিয়েছি, এই আজকে মিলে বোধহয় 4র্থ দিন চলে আমার ঢাকা সিটিতে বাইক চালানো। সো ঢাকা সিটির এক্সপিরিয়েন্স আমার খুবই কম, যে কারণে রাস্তাঘাটও চিনি না। ইনফ্যাক্ট ঢাকাতে চলাফেরাও খুব কম, যে কারণে ঢাকার অনেক রাস্তাঘাট, ম্যাক্সিমাম রাস্তাঘাটই আমি চিনি না। বেসিক কিছু জায়গা চিনি, এছাড়া আমি চিনি না। রাস্তা না চিনলে একটু সমস্যা হয়, রাইডের সময় কনফিডেন্সও একটু কম পাওয়া যায়, যে কোন দিকে যাব এরকম একটা বিষয় কাজ করে। সো ভাইয়ের অ্যাকশন 5 প্রো একবারও চার্জ করা লাগে নাই, আর আমার গোপ্রোর একটা ব্যাটারি শেষ, আর একটা ব্যাটারি চলতেছে। বোঝেন কি অবস্থা গোপ্রোর। সো যারা মোটো ব্লগিং করতে চান, ডোন্ট বাই গোপ্রো, বাই DJI অ্যাকশন 5 প্রো অর 4 এনি ভার্সন। আমরা এখন ফার্মগেটের এই ইয়েগুলো তো খুব সুন্দর করছে, এক সময় তো এরকম ছিল না, ভালোই লাগতেছে, জোস। আমরা বায়ে চলে যাব, বায়ে গিয়ে আবার বায়ে যাওয়া যাবে না, বায়ে গেলে আবার অন্য রাস্তা চলে যাবে। আমরা একেবারে এখন সোজা চলে যাব,
সোজা 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 সোজা। এটা কোনো পাবলিক? এটা কোনো কথা হলো? শালা ট্রাফিকের তো ওকে ধরে জরিমানা করে দেওয়া উচিত, আবার গাড়ির ভেতরে বসে সরি বলতেছে। এটা মানে কি বলবো। হ্যাঁ, আরে ওর তো রঙে চলে আসছে শালা। দেখতে দেখতে একটা অঘটন ঘটে যাচ্ছিল, দেখছেন? গাড়িটা দিছিল প্রায় মেরে। তবে যদি গুতা লাগতো, আজকে মেজাজ এমনিই গরম ছিল, ওর খবর ছিল। আমার গোপ্রোতে চার্জ এখনো আছে কিনা আমি শিওর না। চার্জ না থাকার একটা বড় পসিবিলিটি আছে। সামনে কোথাও আর একটা বিরতি দিতে হবে, দিয়ে ছোট্ট একটা চার্জ দেওয়া লাগবে, না হলে শেষ পর্যন্ত আপনাদের সাথে রাখতে পারবো না। ও একটু সামনেই হচ্ছে বিমানবন্দর, প্লেন বন্দর আর কি। ঢাকাতে এই দিকটাতে বাইক নিয়ে প্রথম আসা। ইনফ্যাক্ট বলতে পারেন যে ঢাকাতে আজকে যতটুকু বাইক চালাচ্ছি, এরকম বাইক আমি ঢাকাতে কখনোই চালাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইয়োর আশিক ভাই ইজ রাইডিং বাইক ইন ঢাকা সিটি। হোয়াট এভার, মাই এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। কারণ হচ্ছে আজকে ট্রাফিক কম আছে, দ্যাটস ওয়াই ইটস সিমিং সো ইজি অ্যান্ড রিল্যাক্স। কি 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 হাওয়া কম মনে হচ্ছে, তাই না? হাওয়া কম। তাই তো জেল পড়তেছে, তাই না? একটু নাম্বা দেখি। মাঝখানে ওর এই সমস্যা হয়েছিল, জেল ভরছিল, জেল ভরে নতুন আবার ঠিক করছে, হাওয়া থাকতেছিল না। বাট এই যে দেখেন জেল পড়তেছে। চলেন চলেন। আমরা এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আসছি। আমার গোপ্রোতে চার্জ ফুরাই গেছিল, এই চার্জ দেওয়ার জন্যই দাঁড়াইলাম। যদিও চার্জ খুব বেশি নাই, বাট উত্তরা পর্যন্ত পৌঁছাইতে পারলেই হয়েছে আর কি। আমরা উত্তরা চলে আসছি। যাই হোক, কত নম্বর সেক্টর? 4 নম্বর সেক্টর। আর রোড নাম্বার 13। ওকে, বাই ইউটার্ন ডাইনে। ও শিওর তো? ওকে, গুগল দাদুর কথা অনুযায়ী এইখান থেকে ইউটার্ন নিতে হবে, কিন্তু ইউটার্ন নিয়ে ওইদিকে কেন যাচ্ছি সেটাই বুঝতেছি না আমি। ঠিক আছে, এবার রাস্তা না চিনলে যা হয়, গুগলই ভরসা। এইখান থেকে বাই। ওকে বাই। হ্যাঁ, সুন্দর ঠান্ডা লাগতেছে। মানে গরমের পেইনটা আজকে হইলই না, মানে গরমের কোনো পেইন লাগে না আজকে। রোড নাম্বার 13 সেক্টর 4, তাই তো? এই ভাই, ওকে। গুগল দাদু আমাদেরকে গাইড করতেছে, দেখা যাক। হোপফুলি গুগল দাদু উইল নট মেক আস হতাশ। ও সুন্দর লাগতেছে, গাছপালা, একেবারে ঠান্ডা একটা ফিল, তাই না? খুলনা খুলনা একটা ভাব মনে হচ্ছে, বুঝছো? তবে শুক্রবার তো, এই জন্য একটু ভালো লাগতেছে। শুক্রবার না হলে এত ভালো লাগতো না আর কি। কি এই যে ড্রোন রিপেয়ার চলে এসি তো। এই যে আমাদের
লোকেশন হচ্ছে এইখানে। আমরা এখন ক্যামেরা বন্ধ করি, নামাজ কালাম করি, তারপরে কাজ কাম শেষে দেখা হবে ইনশাল্লাহ। আমরা সুদূর খুলনা থেকে আসছিলাম, এত লং ট্রাভেল করে আসছি। ট্রাভেল করে আসার যে উদ্দেশ্য ছিল এতক্ষণ বলি নাই, রাইড করতে করতে আসছি। আমরা আসছিলাম হচ্ছে এই ড্রোনটা রিপেয়ার করতে। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ড্রোন, যার কাজ করছি আমি এখন ভিডিওগ্রাফির। এটা ক্র্যাশ করে জাস্ট 2-1 দিন আগে, আর এটা ইমিডিয়েটলি রিপেয়ারের প্রয়োজন ছিল, যেহেতু আরো কাজ আছে, যে কারণে আজকে আসলাম। আর আসছি হচ্ছে ড্রোন রিপেয়ার বাংলাদেশে, এইখানে আসছি। এটার অনেক নাম শুনছি, ফেসবুকেও দেখলাম যে অনেক সুনাম, ইনফ্যাক্ট নেগেটিভ কমেন্ট খুব কম পেয়েছি। প্লাস যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেককেই দেখলাম যে এটার সাথে কানেক্টেড, মানে যারা ড্রোন রিলেটেড কাজ করে বা ড্রোন নিয়ে ভিডিওগ্রাফি করে, সবাই রিকমেন্ড করছে ড্রোন রিপেয়ার। আমাদের জন্য এটা ডিফিকাল্ট ছিল, কারণ খুলনা থেকে আসছি, ঢাকা থেকে আবার চলে আসছি এই উত্তরা। এটা চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা আসার পরে ভাইয়ার যে সার্ভিসটা পেলাম, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড। মানে যে প্রবলেমটা ছিল 100% সলভ। ট্রাই করে দেখলাম, সবকিছু ওকে। এখন ভাইয়া কি বলবেন, যে খুলনা থেকে আসলাম, আপনার এত সুনাম টুনাম এগুলো শুনে এখন কি বলবেন আমাদের উদ্দেশ্যে? ধন্যবাদ ভাই। আসলে আমরা চেষ্টা করতেছি যারা ড্রোন ইউজার আছে তাদের একটা বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের ট্যাগলাইনটা হচ্ছে কি, ড্রোন নষ্ট করার দায়িত্ব আপনার, ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের। সো যে বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে রাখছি, আপনারা ড্রোন নষ্ট করে আমার কাছে নিয়ে আসেন, ঠিক করে দিচ্ছি আমি, সেটা দায়িত্ব আমি নিয়ে রাখতেছি। তো যে কোনো ধরনের সমস্যা আপনি হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিজিআই ড্রোনের প্রফেশনাল যে কোনো ড্রোন আপনার ডিজিআই, সেগুলো আমরা রিপেয়ার করতেছি। খুবই সফলতার সাথে এখন পর্যন্ত সাকসেসফুলি কাজগুলো করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ভাই যেটা বললো যে হচ্ছে কি সবাই রেকমেন্ড করে যারা একবার আসে অন্তত আমার অফিসে আসবেন, দাওয়াত রইল আপনাদের, ঘুরতেও আসতে পারেন। আর ড্রোন নিয়ে আসতে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। আমাদের ডিসক্রিপশনে, আপনাদের এই ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া থাকতেছে। আর ভাইয়ের কথা যদি বলেন, আমি চেষ্টা করবো একটা ডিসকাউন্ট রাখেন দেওয়ার। থ্যাংক ইউ। ওরে বাবা, এটা কিন্তু বিগ একটা ফ্যাক্ট যে আজকে প্রথম আসলাম, এসেই একটা ডিসকাউন্টের একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে। হোয়াটএভার, আমি স্ক্রিনে ওনাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনেই দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন বক্স অনেকে দেখতে পারেন না বা অনেকের জন্য প্রবলেমেটিক মনে হয়, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আপনারা ড্রোন রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আসতে পারেন, ডেফিনেটলি আমি বলবো যে রিকমেন্ডেবল। আর থ্যাংক ইউ সো মাচ। কি বলছেন? মেইন রোড সোজা এটা না? দাঁড়ান, দেখে ম্যাপ দেখে যাচ্ছি। দাঁড়ান, চলো তুমি ম্যাপ ইনস্ট্রাকশন দাও। সো আমাদের কাজ কাম শেষ। থ্যাঙ্কস ড্রোন রিপেয়ার বাংলাদেশ উত্তরা। অনেক দূর পর্যন্ত আসতে হলো, এখন ডাইরেক্ট খুলনা যেতে হবে। ইটস 5:50। ক্যামেরা খুব বেশিক্ষণ অন রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ রাত্রেবেলায় গোপ্রোর পারফরমেন্স কেমন সেটা জানেনি, আর কিছু দেখানোরও নাই। যাই হোক, বিদায় নিয়ে নিই। ছোট ছোট কিছু ফুটেজ ক্লিপ হয়তো এরপরে থাকতে পারে। টাটা, বাই বাই। ও, সন্ধ্যার সময় পারফেক্ট টাইমেই বেরোলাম। আমার ধারণা ছিল ঢাকা থেকে বেরোইতে 10টা 10:30 মিনিমাম বাজবে, মানে রিপেয়ারটা এত কুইকলি হয়ে যাবে সেটা ভাবি নাই। মানে খুবই সিম্পল একটা পার্টস রিপ্লেসমেন্ট দরকার ছিল, সেটাই হয়ে গেল। এখানে প্রত্যেকটা ড্রাইভারকে রিড করা যায় এবং প্রেডিক্ট করা যায়।